হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা উইল স্মিথের একটা জনপ্রিয় সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে আই অ্যাম লিজেন্ড। এবং 2007 সালে মুক্তি পাওয়া এই হরর সাইফাই সিনেমা সম্পর্কে যায় না এমন কেউ নেই, সবাই সিনেমাটি দেখেছে, অনেক দিন হয়ে গিয়েছে, মানে খুব সম্প্রতি অবশ্যই তোমরা সিনেমাটা দেখোনি। এবং উইল স্মিথের যতগুলো সিনেমা রয়েছে, ম্যান ইন ব্ল্যাকের বাইরে এটা আমার অন্যতম ফেভারিট একটা সিনেমা, এবং এটার IMDb রেটও অনেক ভালো, 10-এ 7.2। এবং তৎকালীন সময় 2007 সালে এই সিনেমাটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় 1700 কোটি টাকা। মানে এই সিনেমার যে সেট ভাই, পুরো একটা শহরকে তৈরি করতে হয়েছে জম্বি সিনেমার জন্য। এবং বক্স অফিস ওই সময় সিনেমাটা আয় করেছিল কত জানো? 6000 কোটি টাকার উপরে। তো যাই হোক, এই সিনেমা যারা দেখেছো আমি বিশ্বাস করি আবারও দেখলে ভালো লাগবে তোমাদের, কারণ এটা ভালো লাগার মতো একটা সিনেমা। এবং যারা দেখোনি তারা রেডি হয়ে যাও একটা অন্য ধরনের জম্বি সিনেমা দেখার জন্য। তবে এই সিনেমার এন্ডিংটা আমি আমার পছন্দ মতো করব। এই সিনেমার সাধারণত দুটো এন্ডিং রয়েছে, একটা এন্ডিং হচ্ছে কষ্টের, আর একটা এন্ডিং হচ্ছে আনন্দ ঘন। তো আমরা আনন্দ ঘন এন্ডিংটাই দেখবো, কারণ একটা সিনেমা দেখার পরে যদি মন খারাপ হয়ে থাকে তাহলে তার হইলো না, তাই না? তো যাই হোক, এই সিনেমার প্লটটা আমি বলি। এই সিনেমাতে দেখানো হয় ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে গিয়ে এমন একটা ভাইরাস তৈরি হয়ে যায় ভুলে ভুলে, যে কারণে মানুষ এক ধরনের রাক্ষসে পরিণত হয়েছে। আই মিন জম্বি, বাট এইসব জম্বি আবার নর্মাল জম্বিও নয়। তাদের স্কিন মনে করো নষ্ট হয়ে যায়, কারণে তারা রোদে বেরোতে পারে না। মানে নর্মাল জম্বিরা তো রোদে বেরোতে পারে, বাট এই জম্বিরা রোদে বেরোতে পারে না, তারা অনেকটা ভ্যাম্পায়ার টাইপের। এবং পুরো দুনিয়াতে মাত্র 1% মানুষ বেঁচে রয়েছে। মানে এই মুহূর্তে যদি 700 কোটি মানুষ থাকে বর্তমানে, তাহলে 7 কোটি মানুষ বেঁচে রয়েছে। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে যাই এবং গল্পটা খুবই সংক্ষেপে জেনে আসি। তবে ব্রেক স্কিপ করার জন্য তুমি যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। গাইস, ক্রিকেক্সে খেলে তুমি কিন্তু অর্থ উপার্জন করতে পারো, আর এখানে অ্যাকাউন্ট খুলেই পাচ্ছ 100টি ফ্রি স্পিন, আর জন্মদিনে থাকছে বিশেষ গিফট 1000 টাকা পর্যন্ত বোনাস। লগ ইন করলেই প্রতিদিন 205টি ফ্রি স্পিন, 200 টাকা ডিপোজিটে পেয়ে যেতে পারো 3000 টাকা বোনাস। আর বন্ধুকে রেফার করলে জেতার সুযোগ রয়েছে 3,77,777 টাকা। আর এভিয়েটর খেলে আকাশ উঠতে পারো, জিততে পারো 50,000 টাকা পর্যন্ত, এবং ক্যাশব্যাক পেতে পারো একদম ঝড়ের গতিতে। আর জেতা টাকা তুলতে পারো নিরাপদে, যেমন বিকাশ, নগদ, রকেট, ভারতে ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে। আর পিন কমেন্টে থেকে তুমি বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনে দেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে দেখানো হয় টিভিতে একজন ডক্টরের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আর ওই ডক্টরটা বলছে আমি ক্যান্সারের ওষুধ তৈরি করে ফেলেছি, এবং আমি বিগত কয়েক মাস ধরে প্রায় 10,000 রোগীর উপরে এই ওষুধটা পরীক্ষা করছি, এবং আমি একটা এমন ভাইরাস আবিষ্কার করেছি যেটা মানুষের শরীরের ভেতরে যে ক্যান্সারের সেল রয়েছে সেটাকে ধ্বংস করে এবং সেই সেলটাকে আবার রিক্রিয়েট করে, এবং তাদের মধ্যে প্রত্যেকে এখন সুস্থ রয়েছে। আর এই ঘটনা ঘটার 3 বছর পরে আমাদের নিয়ে নেওয়া হয়, যেখানে আমাদের আমেরিকার নিউ ইয়র্ক শহরকে দেখানো হয়। দেখা যায় পুরো শহরটা এখন ফাঁকা এবং পুরো অচল অবস্থায় পড়ে রয়েছে, এবং দেখা যায় পুরোটা রাস্তা ধরে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাস্তার মাঝখানে গাছপালা গজিয়ে গিয়েছে, সেগুলো জঙ্গলে পরিণত হয়েছে, কিন্তু কোথাও শহরের মানুষ বলে কিছু নেই। আর এরপর দেখা যায় ফাঁকা রাস্তার নিস্তব্ধ শহরের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে লাল রঙের ফোর্ড মাস্টাং স্পোর্টস কার খুব জোরে জোরে সামনের দিকে এগিয়ে আসছে। আর এই গাড়ির মধ্যে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র নেভিল বা উইল স্মিথকে দেখানো হয়, এবং নেভিল তার প্রিয় কুত্তা স্যামকে সঙ্গে নিয়ে এই গাড়িতে করে শিকার করতে বেরিয়েছিল। অ্যাকচুয়ালি খাবার বলতে এখন আর কিছুতে নেই, কেউ তার শস্য ফসলাদি করে না, ওই শিকার করে খেতে হয়। তো একটুখানি সামনে এগোনোর পরে ওরা সামনে জঙ্গলি হরিণের দলকে নিউ ইয়র্ক সিটিতে দেখতে পায়। আর এরপর নেভিল করে কি, তার নিজের কাছে থাকা বন্দুকের সাহায্যে গাড়ির মধ্যে থেকেই হরিণকে মারার চেষ্টা করে, কিন্তু হরিণ মারার আগেই হরিণগুলো শহরের মধ্যে আরো গভীর একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। আর এই কারণে নেভিল আর স্যামকে বাধ্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে ওদের পেছনে পেছনে জঙ্গলে চলে আসতে হয়। আর তারপর নেভিল যখন ওদের মধ্যে থেকে একটা হরিণকে গুলি করে মারতেই যাচ্ছিল, তখনই দেখা যায় একটা সিংহে এসে তার পুরো পরিবারকে নিয়ে ওই হরিণটার উপর ঝাঁপিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি গত 3 বছর ধরে শহরে কোনো মানুষ নেই, আর এই কারণে এই শহরটা জঙ্গলে পরিণত হয়েছে। শহরে গাছগাছালি হয়েছে এবং সমস্ত জঙ্গলি জানোয়ার আস্তে আস্তে এই শহরের মধ্যে থাকতে শুরু করেছে। তো যাই হোক, নেভিল যে কোনো উপায়ে হরিণটিকে নিতে চাইছিল, কারণ ওটা ওর একমাত্র খাবার ছিল, কিন্তু কিছু করার আগেই ওর হাত ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। আর এটা শুনে ওর খেয়াল হয় অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যেতে চলেছে। তো এর জন্য নেভিল করে কি, তাড়াতাড়ি সূর্য অস্ত যাওয়ার আগেই ওখান থেকে স্যামকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। আর ঘরে ঢোকার আগে সে চারিদিকটা ভালো মতো দেখে এবং বাড়ির চারিদিকে বেশ কিছু অ্যালকোহল বা মদ ছিটিয়ে রাখে, যাতে কোনো জীবজন্তু বা ভয়ঙ্কর কোনো প্রাণী মানুষের গন্ধ শুকে বা ওদের গন্ধ শুকে এই পর্যন্ত না আসতে পারে। তো এরপর দেখা যায় ঘরে ঢোকার পরে ও নিজের বাড়ির সমস্ত দরজা জানলা ঘরের ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। আর তারপর স্যামকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরের ওয়াশরুমে গিয়ে বাথটাবের মধ্যে চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই নেভিলের হাতে কিন্তু ঘুমানোর সময় একটা বন্দুক ছিল, এবং ওরা দুজনেই প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, কারণ রাত হলেই ওদের বাড়ির আশেপাশ থেকে অনেক হিংস্র জীবজন্তু এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ শোনা যায়। তো কি আসলে হয়েছিল এই নিউ ইয়র্ক সিটিতে, কি আসলে হয়েছিল পৃথিবীর সাথে? তো এই ঘটনা জানার জন্য আমাদের নিয়ে যাওয়া হয় 3 বছর আগে। আমাদেরকে বলা হয় যে 10,000 ক্যান্সারের রোগীকে ঔষধের সাহায্যে সুস্থ করা হয়েছিল, সেই মানে যে ভাইরাসগুলো তাদেরকে সুস্থ করেছিল, পরে সেই ভাইরাসগুলো আস্তে আস্তে তাদের শরীরের
মধ্যে পুরো কন্ট্রোল নিয়ে নেয় এবং সেইটা করে কি তাদেরকে এক ধরনের প্রাণীতে রূপান্তরিত করে এবং এটা একটা ছোঁয়াচে ভাইরাসে পরিণত হয়ে যায় এবং বাতাসের সাহায্যে বা ছোঁয়াচে রোগ হিসেবে পৃথিবীতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং ওই ভাইরাসের সংস্পর্শে বেশিরভাগ মানুষই মারা গিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ যাদের ইমিউনি সিস্টেম অনেক বেশি ভালো তারা রাক্ষস বা জম্বিতে পরিণত হয়েছে এবং তাদেরকে এই সিনেমায় নাম দেওয়া হয়েছে ডার্ক শিকার্স, মানে যারা অন্ধকার খোঁজে। তার মানে বুঝতেই পারছো সিনেমার প্রথমে আমরা যে মহিলাকে দেখেছিলাম ওই শালী মূলত পৃথিবীর উপকার করতে গিয়ে পৃথিবীকে বাস দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ভাইরাসের কারণে যে মানুষরা জম্বিতে বা রাক্ষসে রূপান্তরিত হয় তাদের আবেগ, অনুভূতি, স্মৃতি সবকিছু হারিয়ে যায়। তারা এক ধরনের উন্মাদ রাক্ষস হয়ে যায় এবং তারা রোদ সহ্য করতে পারে না কারণ তাদের স্কিন অনেক নর্মাল হয়ে যায় আর এই কারণে তারা সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে। শুধুমাত্র রাত হলেই তারা শিকারের জন্য বাইরে বের হয়। তো পুরো দুনিয়াতে যখন ওই ভাইরাস ছড়িয়ে ক্যাওয়াস লেগে গিয়েছে তখন নেভিল তার স্ত্রী আর মেয়েকে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। মানে ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে নেভিল চেষ্টা করছিল ওই ভাইরাসটা পুরো তার স্ত্রী আর বাচ্চাকে নিউ ইয়র্ক শহর বা এখান থেকে বাইরে বের করে দিতে। তো যাই হোক, এখানে নেভিল তার স্ত্রীকে বলে তুমি শহরের বাইরে বেরোনোর পরে আমার ব্যাংকে থেকে টাকা তুলে 2 সপ্তাহের খাবার কিনে আমাদের ওই ফার্ম হাউসে চলে যেও এবং আমার বাহিনী আশা করছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই ভাইরাসটাকে আমরা আটকাতে পারবো। মানে নেভিল এখানে যেটা করছে তার স্ত্রী সন্তানকে পাঠিয়ে দিচ্ছে আর সে আর্মির অনেক বড় অফিসার আর কি, তারা আর্মি হিসাবে এখানে থেকে এই ভাইরাসটাকে আটকাবে। বাট তখনই রেডিওতে একটা নিউজ শোনা যায় যেখানে বলা হচ্ছিল পুরো নিউ ইয়র্ক শহরকে এই মুহূর্তে আমেরিকা থেকে আলাদা করে দেওয়া হয়েছে, মানে যাতে ভাইরাসটা নিউ ইয়র্ক শহরের বাইরে না যায়। তো যাই কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওরা একটা পোর্টে গিয়ে পৌঁছেছে, বাট পোর্টে ঢোকার আগে সবাইকে একটা বিশেষ মেশিনের সাহায্যে পরীক্ষা করে নেওয়া হচ্ছিল যে এদের কারোর শরীরে ভাইরাস আছে কিনা। এবং আমরা দেখতে পাই এই এয়ারপোর্টে নেভিলের স্ত্রী এবং বাচ্চার জন্য একটা স্পেশাল হেলিকপ্টার রাখা ছিল, কারণ আমরা তো জানি নেভিল আর্মির খুব বড় একজন অফিসার। তো ওখান থেকে যাওয়ার আগে নেভিলের মেয়ে করে কি স্যামকে বা ওই কুকুরটাকে নেভিলের কাছে রেখে যায় এবং বলো ওর খেয়াল রেখো। মানে তখন কুকুরটা বাচ্চা ছিল আর ওই কুকুরটা এখন বড় হয়ে গিয়েছে আর কি এবং নেভিলের একমাত্র বন্ধু। তো এরপর দেখা যায় ওই হেলিকপ্টারটা যখন টেক অফ করে বা উপরে ওঠে সঙ্গে সঙ্গে পাশে যে আরেকটা হেলিকপ্টার উপরে উঠছে সেটার মধ্যে কিছু ডার্ক সিকার্সরা আক্রমণ করে দেয় আর এর ফলে ওই হেলিকপ্টারটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে পড়াতে পরে নেভিলের ফ্যামিলি যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টার এসে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে 2টা হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যায় আর এই কারণে নেভিলের স্ত্রী এবং তার মেয়ে সেখানেই মারা যায়। মানে বুঝতেই পারছো নেভিলের কত একটা কষ্টকর অতীত রয়েছে। তো এখান থেকে পুরো ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে আর তারপর দেখা যায় পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে নেভিল তার নিচের বেসমেন্টে ঢুকে পড়ে আর ওই বেসমেন্টে ও মেডিকেল ল্যাবরেটরি বানিয়ে ফেলেছিল এবং আমরা দেখতে পাই ল্যাবের মধ্যে বেশ কিছু ভাইরাস আক্রান্ত ইঁদুরকে ধরে রাখা হয়েছে এবং প্রত্যেক দিনে ওই ইঁদুরগুলোর মধ্যে পরীক্ষা করে ভাইরাস থেকে ওষুধ বানানোর চেষ্টা করতো। আর এবারও খেয়াল করে অনেকগুলো ইঁদুরের মধ্যে থেকে একটা ইঁদুর আস্তে আস্তে আগের চেয়ে অনেক বেশি সুস্থ হতে শুরু করেছে, যেটা দেখো খুশি হয় যে হয়তো আমি ভাইরাস থেকে বাঁচার ওষুধটা তৈরি করে ফেলেছি এবং এই ওষুধটা দিয়ে হয়তো বাকি যে ডার্ক সিকার্স রয়েছে যে রাক্ষসরা রয়েছে তাদেরকে হয়তো আবারও মানুষ বানানো সম্ভব। আর এরপর ল্যাব থেকে বেরোনোর পর নেভিল স্যামকে নিয়ে পাশের একটা দোকানে চলে আসে আর দেখা যায় ওই দোকানের মধ্যে বেশ কয়েকটা ডামি বা মানুষের মধ্যে দেখতে পুতুল রাখা ছিল। তো নেভিল করে কি প্রত্যেক দিন ওই দোকানে যায় এবং ওই পুতুলগুলোর সাথে কথা বলতো। মানে বুঝতে পারছো গত 3 বছর ধরে নেভিল এই শহরে একাই বেঁচে রয়েছে, তো এই জন্য কারোর সাথে কথা বলার জন্য ওই পুতুলগুলোকে সাজিয়েছে আর তাছাড়া ও কিছুটা হলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, তো এই জন্য ওই পুতুলগুলোকেও মানুষ মনে করতো এবং প্রতিদিন তাদের সাথে কথা বলার চেষ্টা করতো। আর তার সাথে সাথে নেভিল প্রত্যেক দিন দুপুরে রেডিওর সাহায্যে একটা ব্রডকাস্ট করতো যেখানে ও সমস্ত মানুষদের উদ্দেশ্যে রেডিওর সাহায্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতো এবং এরপর আমরা দেখতে পাই ও রেডিওতে বলছে আমার নাম হচ্ছে লেফটেন্যান্ট ডক্টর নেভিল এবং আমি এই পুরো শহরের একমাত্র জীবিত মানুষ, তবে এই শহরে আমার মতো যদি আর কেউ বেঁচে থাকো এবং এই মেসেজটা যদি শুনতে পাও তাহলে বন্দরের সামনে বেলা 1টার মধ্যে আমার সঙ্গে দেখা করবে। আমি প্রত্যেকদিন এখানেই থাকবো এই টাইমে এবং তোমাদের সবাইকে যারা বেঁচে আছো তাদেরকে থাকার এবং খাওয়ার জায়গা আমি দিতে পারবো, সাথে ভাইরাস থেকে সুরক্ষাও দিতে পারবো। তো এরপর দেখা যায় নেভিল আর স্যাম যখন ওখানে দাঁড়িয়ে ছিল তখনই স্যাম দূর থেকে মানে ওই কুকুরটা দূর থেকে একটা হরিণ দেখতে পায় এবং সেটার পিছু নিতে শুরু করে আর এটা দেখে নেভিল করে কি হরিণটাকে মারার জন্য এগিয়ে যায়। তো আমরা দেখতে পাই স্যাম করে কি ওই হরিণটার পেছন পেছন একটা অন্ধকার বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে, কিন্তু নেভিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকতে সাহস পায় না, প্রচন্ড ভয় পাচ্ছিল কারণ ডার্ক শিকার্সরা এরকম অন্ধকার জায়গাতেই থাকে এবং থাকতে পছন্দ করে, মানে ওখানে ঢুকলে ডার্ক শিকার্সরা মেরে ফেলবে। কিন্তু স্যামকে তো বাঁচাতে হবে, এই কারণে বাধ্য হয়ে ভেতরে ঢোকে, কিন্তু ওখানে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ও ফাইনালি স্যামকে দেখতে পায় যে প্রচন্ড ভয় পেয়ে টেবিলের তলায় লুকিয়ে রয়েছে। আর স্যামের কাছে যাওয়ার পরে নেভিল দেখতে পায় একটা ডার্ক সিকার্স ওর কাছে ছুটে আসছে আর তখনই ও কোনো রকমের ডার্ক সিকার্সটাকে গুলি করে, কিন্তু বন্দুকের গুলির শব্দে আশেপাশে অনেক ডার্ক সিকার্স জেগে যায় আর ওই মুহূর্তে নেভিল করে কি স্যামকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে এবং বাকি যে ডার্ক সিকার্সরা ওরা ওর পেছনে ভয়ঙ্কর ভাবে ছুটতে শুরু করে। তবে নেভিল আর স্যাম কোনো রকমের অল্পের জন্য সেখান থেকে ছুটে পালিয়ে রোদের মধ্যে চলে আসতে পারে আর এই কারণে ওরা তো বেঁচে যায়, কিন্তু কয়েকটা ডার্ক শিকার্সও বেশ
ব্রেক ফেল হয়ে বাইরে চলে আসে বিল্ডিং এর। আর রোদের সংস্পর্শে আসলেই দেখা যায় সঙ্গে সঙ্গে ওদের চামড়া পড়তে শুরু করেছে। মানে ওদের চামড়াটা হয়েছে কি, অনেকে ফর্সা হওয়ার জন্য যে অয়েন্টমেন্ট 2% ক্রিম ইউজ করে, ওইটা করলে কি হয় চামড়া একবারে পাতলা হয়ে যায়, সেরকম পাতলা হয়ে গেছে। হালকা একটু রোদ্রে গেলেই মনে করো আলোটুকু সহ্য করতে পারে না, শরীর পুড়ে যায়। তো এই কারণে ওই জম্বিরা মনে করো সারাদিন অন্ধকার ঘরেই থাকতো এবং রাতের বেলা শিকার করতে বের হতো। তো যাই হোক, নেভিল যখন জানতে পারে যে এই ঘরের মধ্যে অনেকগুলো ডার্ক শিকার রয়েছে, তো এর জন্য সিদ্ধান্ত নেয় এখান থেকে একটা ডার্ক শিকার ধরে নিজের ল্যাবে নিয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই দড়ির সাহায্যে একটা ফাঁদ তৈরি করে এবং দেখতেই পাচ্ছ কিভাবে ফাঁদটা তৈরি করে এবং কিভাবে ডার্ক শিকার টাটকা বললো। আর তারপর দেখা যায় ডার্ক শিকারটাকে বাঁচানোর জন্য ভেতর থেকে অন্য একটা ডার্ক শিকার কিছুটা রোদের মধ্যেই বেরিয়ে আসে এবং নেভিলের উপর চিৎকার করতে শুরু করে। এবং এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে মেয়েটিকে ধরা হয়েছে তার সাথে হয়তো এই ডার্ক শিকার্স এর সম্পর্ক রয়েছে এবং ডার্ক শিকার্সরা ওরা রাক্ষস হয়ে গেলেও হয়তো ওদের মধ্যে কিছুটা ব্রেন এখনো রয়েছে, ভালোবাসা অনুভূতি কিছুটা আসছে। তার মানে এটা আরো ভয়ঙ্কর একটা ব্যাপার। বুঝতেই পারছো, একটা জম্বি নর্মাল জম্বি হলে কোনো প্রবলেম নেই, কিন্তু জম্বির মাথায় যখন আমাদের মতো বুদ্ধি থাকবে, ও তো ভাই মনে করো ড্রাকুলা ভ্যাম্পায়ার হয়ে গেল। তো যাই হোক, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি ওই পুরুষ ডার্ক শিকার্সটি এই মেয়ে ডার্ক শিকার্সটিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু নেভিল কি আর থামবে? নেভিল করে কি ওই মেয়ে ডার্ক শিকার্সটিকে নিজের ল্যাবে ফেরত আসে এবং ওই ডার্ক শিকার্সের শরীরে সেই ওষুধটা ব্যবহার করে যেটার সাহায্যে সকালবেলা একটা ইঁদুর কিছুটা ঠিক হয়েছিল। তো এখানে দেখা যায় প্রথম দিকে ওষুধ কিছুটা কাজ করলো, পরে কাজ করা বন্ধ করে দেয়, মানে ওই মেয়েটা উল্টো কমায় চলে যায়। তো এটা দেখে নেভিল প্রচন্ড হতাশ হয়ে পড়ে। আর পরের দিন সকালে নেভিল করে কি আবারও স্যামকে নিয়ে শিকার করতে বেরিয়ে পড়ে এবং সেই সঙ্গে এফএম চ্যানেলে নিজের মেসেজটা ব্রডকাস্ট করতে থাকে। কিন্তু এইবারও রাস্তা নিয়ে গাড়ি দিয়ে যাওয়ার সময়ও দেখতে পায় দোকানের মধ্যে যে মানুষের মতো পুতুলগুলোর সাথেও প্রতিদিন কথা বলতো, তাদের মধ্যে থেকে একটা পুতুলকে কেউ রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। তো এটা দেখে নেভিল প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ মানুষ ছাড়া কোনো পশু পাখি বা ডার্ক শিকার্স এর পক্ষে তো পুতুলটাকে এখানে এনে দাঁড় করানো সম্ভব নয়, কারণ ডার্ক শিকার্সদের মধ্যে তো কোনো নিজস্ব বুদ্ধি নেই, তারা তো একরকম পশুর মতো। তো এই জন্য নেভিল পুরো অবাক হয়ে যায়। আর তারপর ওই পাগলের মতো পুতুলটিকে বলতে শুরু করে, তোকে এখানে কে নিয়ে আসলো এটা বল, নাকি তুই একা একা এসেছিস? এবং এটা দেখে আমার নিজের একটা ঘটনা মনে পড়লো। আমাদের যে জিম আছে সেখানে আমাদের একটা দারোয়ান রয়েছে, সে মানসিকভাবে একটু ভারসাম্যহীন, তাকে আমরা দারোয়ানের চাকরি দিয়েছি আর কি। তো একদিন দেখি এরকম চিল্লাচিল্লি করছে, পরে গিয়ে দেখি সিঁড়িতে জুতা রেখেছে, একটা জুতা নিচে আর একটা উপরে। তো ওই নিচের জুতাটা কেন পরে আসলো না, এটি ওই জুতাটাকেও গালি দিচ্ছে। তো এই উপর তো যাই হোক, আমি সরি, মানে বাইরের কথা বলে ফেলেছি, আর কখন বলতাম এই কথাটা বলো। তো যাই হোক, এখানে নেভিল আরো বলে, তুই যদি বেঁচে থাকিস তাহলে আমার কথার উত্তর দে। তো বুঝতেই পারছো নেভিল মোটামুটি মানসিক ভারসাম্য কিন্তু অনেকাংশে হারিয়ে ফেলেছে এবং ও পাগলের মতো আশেপাশে কয়েকটা গুলি চালায়। আর এরপরও যখন পুতুলটার কাছে আসে তখন দেখা যায় যে চারিদিকে দড়ি দিয়ে একটা ফাঁদ পাতানো ছিল, আর এইটা সেই একই ধরনের ফাঁদ ছিল যেটার সাহায্যে নেভিল আগের দিন ওই মেয়ে ডার্ক শিকার্সটিকে ধরেছিল। তো নেভিল এখানে কিছু বুঝে ওঠার আগেই ওর ফাঁদের মধ্যে পা আটকে যায় এবং হাওয়ায় ঝুলতে থাকে। আর এই সবকিছু হওয়ার সময় ওর মাথা মাটিতে লেগে প্রচন্ড জোরে আঘাত পায়, যে কারণে সঙ্গে সঙ্গে ও ওখানে অজ্ঞান হয়ে যায়। আর এর বেশ কিছুক্ষণ পরে ওর হাত ঘড়ির অ্যালার্মের আওয়াজ শুনে ওর জ্ঞান ফিরে আসে। আর এইবার নেভিল খেয়াল করে অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যেতে চলেছে। আর তখন নিচে দাঁড়িয়ে স্যাম, মানে ওই কুকুরটা নেভিলের দিকে তাকিয়ে একটানা ডেকে যাচ্ছিল। আর তখন নেভিল করে কি নিজের পকেট থেকে একটা চাকু বের করে এবং পায়ে বোধহয় দড়িটাকে কাটার চেষ্টা করে। আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে বহু কষ্টে সেই দড়িটাকেও কেটেও ফেলে এবং দড়িটা কাটার সঙ্গে সঙ্গে ওপর থেকে নিচে এসে পড়ে। আর ওই সময় হাতে থাকা চাকুটা ভুলে ওর পায়ের মধ্যে ঢুকে যায়, যে কারণে ও যন্ত্রণায় প্রচন্ড ছটফট করতে শুরু করে এবং ও ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছিল না। তো এই জন্য করে কি তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে নিজের গাড়ির কাছে এগিয়ে যাচ্ছিল, কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে এবং ডার্ক শিকার্সরা এসে ওকে শিকার করবে। তো যাই হোক, কিছুক্ষণ পরে ও খেয়াল করে যে অন্ধকারের মধ্যে একটা ডার্ক শিকার্স দাঁড়িয়ে রয়েছে, আর এইটা হচ্ছে সেই ডার্ক শিকার্স যেটার গার্লফ্রেন্ডকে হয়তো আমাদের নেভিল নিয়ে গিয়েছিল। তো এইবার দেখা যায় ওই ডার্ক শিকার্সটির কাছে বেশ কয়েকটা ভাইরাস আক্রান্ত কুকুরও ছিল। তো এখন ওই ডার্ক শিকার্স করে কি কুকুরগুলোকে নেভিলের উপর ছেড়ে দেয়। আর তখন নেভিল করে কি তাড়াতাড়ি করে নিজের গাড়ি থেকে বন্দুক বের করে এবং কুকুরগুলোকে মেরে ফেলে। কিন্তু এত কিছুর মধ্যে একটা কুকুর, নেভিলের কুকুর স্যামকে কামড়ে দেয়, যে কারণে ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তবে তারপরও নেভিল করে কি তাড়াতাড়ি স্যামকে নিয়ে ওখান থেকে নিজের ল্যাবে চলে আসে এবং ও যে ভাইরাস থেকে বাঁচানোর একটা ওষুধ তৈরি করেছিল সেই ওষুধটা দেয়। কিন্তু দেখা যায় তারপরেও কিছুক্ষণের মধ্যেই স্যাম আস্তে আস্তে ওই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে এবং আস্তে আস্তে রাক্ষস হতে শুরু করে এবং নেভিল বুঝে যায় স্যামকে কোনোভাবেই আগের মতো সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। স্যাম একটা সময় নেভিলকে আক্রমণ করার চেষ্টা করার এর জন্য নেভিল করে কি বুকে পাথর রেখে স্যামকে গলা টিপে হত্যা করে ফেলে। মানে বুঝতেই পারছো এই স্যাম ছিল নেভিলের একমাত্র বন্ধু এই পৃথিবীতে, যাকে ও নিঃস্বার্থ ভালোবাসতো, ও ওকে নিঃস্বার্থ ভালোবাসতো। কিন্তু এই ভাইরাস স্যামের সবকিছু নিয়ে গেল এবং এমন একটা পরিস্থিতি যেখানে স্যাম তার নিজের হাতে তার পরিবারকেই মনে করে যে মেরে দিল। তো এই ঘটনায় দেখা যায় যে নেভিলের প্রচন্ড কষ্ট হয়, সে মানসিক
মানসিকভাবে আরো ভেঙে পড়ে। আর পরের দিন সকালে স্যামকে কবর দেওয়ার পরেও ঠিক করে আজকে রাতে তো আমি বাড়ি যাব না, ওই সব ডার্ক শিকার্সদের কাছ থেকে স্যামের মৃত্যুর বদলা আমি নেব। তো যেমন কথা তেমন কাজ, রাত হওয়ার সঙ্গে সঙ্গে ও করে কি ডার্ক শিকার্সদের মারার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর ওখানে অনেকগুলো ডার্ক শিকার্সদের মারার পর একটা পর্যায়ে এসে ওর গাড়ি উল্টে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারপর সেই লিডার ডার্ক শিকার্সটা চলে আসে, মানে ওই যার গার্লফ্রেন্ডকে আমাদের নেভিল নিয়ে গিয়েছিল। এবং এই ডার্ক শিকার্সের জন্য কিন্তু স্যাম নামের কুকুরটাও মারা গিয়েছে। তো ওই ডার্ক শিকার্সটা এবার যখন নেভিলকে মারতে যাচ্ছে তখনই পেছন থেকে প্রচন্ড আলো নিয়ে একটা গাড়ি আসতে থাকে। আর এই প্রচন্ড আলো সহ্য করতে না পেরে ওই ডার্ক শিকার্স গুলো সেখান থেকে পালিয়ে যায়। আর গাড়ির মধ্যে থেকে একজন বেরিয়ে এসে নেভিলকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর দেখতেই পাচ্ছ ওটা একটা মেয়ে ছিল। তবে এই পুরো ঘটনায় গাড়ি উল্টানোতে নেভিল অনেকটা আঘাত পেয়েছিল। তো এই কারণে সেও আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। বাট অজ্ঞান হওয়ার আগে ওই গাড়ির যে ড্রাইভার মহিলাটি ছিল সে নেভিলের কাছে ওর বাড়ির ঠিকানা জানতে চায়। আর নেভিল অজ্ঞান হওয়ার আগে সেই ঠিকানাটা বলতে পারে আর কি। তো এর পরের দিন সকালে নেভিলের জ্ঞান ফিরে আর সে নিজেকে তার নিজের রুমে খুঁজে পায়। তো প্রথমে খুব ঘাবড়ে যায়, আমি এখানে আসলাম কি হবে কেমনে কি। আর তারপর যখন ওর ড্রয়িং রুমে আসে ও দেখতে পায় একটা মহিলা এবং একটা বাচ্চাকে, মানে ঠিক ওর পরিবারের মতো। তো মহিলাটা ওকে জানায় আমার নাম হচ্ছে অ্যানা আর আমার ছেলের নাম হচ্ছে ইথান। তো এখানে আউট অফ মুভি একটা পয়েন্ট বলি, দেখো ওইসব দেশের মানুষ কত ফিট, এই মহিলা নাকি এত বড় বাচ্চার মা, শুধুমাত্র ওদের খাওয়া দাওয়া কন্ট্রোলের জন্য। ভাই সিরিয়াসলি ওরা আমাদের মতো ভুরি ভুরি ভাত খায় না। তো যাই হোক, এখানে অ্যানা নামের ওই মেয়েটি বলে যে আমি রেডিওতে তোমার মেসেজ শুনেছিলাম এবং কাল সারাদিন ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তারপর অপেক্ষা শেষে রাত্রিবেলা আমি যখন ফেরত যাচ্ছিলাম তখন আমি ওই ডার্ক শিকারদের সাথে তোমাকে লড়াই করতে দেখি আর ওখান থেকে তোমাকে নিয়ে আমি তোমার বাড়িতে ফেরত এসেছি। তো এখানে অ্যানা বলে আমার দলের বাকি যে সদস্যরা ছিল তাদের সবাইকে ডার্ক শিকার্সরা খেয়ে ফেলেছে আর এখন শুধুমাত্র আমি আর আমার সন্তানই বেঁচে রয়েছি। আর এখান থেকে আমরা পশ্চিমের দিকে যাব যেটার নাম হচ্ছে ওয়ার্ম। আর শুনেছি ওখানে নাকি অনেক সুস্থ মানুষ বেঁচে রয়েছে এবং অনেক একটা কমিউনিটি রয়েছে, মনে করো সুস্থ মানুষের একটা দেশ রয়েছে ছোটখাটো বা গ্রাম রয়েছে। কিন্তু নেভিল বলে এরকম কোনো কিছু নেই, কেউ বেঁচে নেই, মানে বিশ্বাসই করে না। তো যাই হোক, এর কিছুক্ষণ পরে অ্যানা বলে আজ তো অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু কাল যদি আমরা সকাল সকাল বেরোতে পারি আমরা সন্ধ্যার আগে ওই জায়গাতে পৌঁছাতে পারবো আর তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। কিন্তু নেভিল বলে আমি এই শহর ছেড়ে কোথাও যাব না, সবকিছু এই শহরে শুরু হয়েছে, আমি সবকিছু এখানে শেষ করতে চাই। কিন্তু এখানে অ্যানা বলে ওই জায়গাটার পরিবেশ হচ্ছে অনেক ঠান্ডা পাহাড়ের উপরে, তো যেহেতু ভাইরাস ওখানে কাজ করেন ওই জায়গাতে আমরা নিরাপদ থাকতে পারবো। তো এই কথা শুনে নেভিলের মাথায় একটু খেয়াল আসে, তার মানে ওই ভাইরাসটা ঠান্ডায় দুর্বল। তো করে কি দ্রুত ল্যাবের মধ্যে থাকা ওই ডার্ক শিকার্সটিকে চারদিকে বরফ দিয়ে ঢেকে দেয় আর এই বরফের কারণে ওই ডার্ক শিকার্সের দেহের তাপমাত্রা অনেকটাই কমে যায়। তো যাই হোক, ওই দিন রাতে অ্যানা আবারও নেভিলকে বলে আরো একবার যে আমাদের ওই পাহাড়ের উপরে যাওয়া উচিত। বাট নেভিল বারবার বলতে থাকে এরকম কোনো জায়গায় নেই, এরকম কোনো জায়গা এক্সিস্টই করে না, আমরা ছাড়া এখানে এই দুনিয়া তার কেউ বেঁচে নেই। বাট অ্যানা তখন বলে না, এরকম একটা জায়গা অবশ্যই আছে। নেভিল তখন বলে তুমি ওই জায়গা সম্পর্কে কিভাবে জানলে? অ্যানা তখন বলে ঈশ্বর আমাকে এই ব্যাপারে বলেছে, মানে আমি স্বপ্নে দেখেছি এবং আমি যে তোমার এখানে এসেছি এখানেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। তুমি দেখো তোমাকে আমি কিভাবে সেইটা বাঁচালাম, আমরা এক জায়গায় হয়েছি। কিন্তু নেভিল কোনোভাবে এই কথাগুলো বিশ্বাস করতে চাইছিল না। তো এরপর ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই বাইরে থেকে বেশ আওয়াজ শোনা যায়। তো নেভিল যখন জানলা দিয়ে বাইরে তাকাও দেখে সমস্ত ডার্ক শিকার্সরা ওদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তো নেভিল এটা দেখে ভয় দিয়ে পেয়ে যায় এবং আমরা দেখতে পাই নেভিল তার বাড়ির চারপাশে অনেকগুলো মাইন বা বোম পুঁতে রেখেছিল এবং তারপর সেই রিমোটের সাহায্যে বোমগুলোকে ফাটিয়ে দেয়, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হচ্ছিল না। আর ওই ডার্ক শিকার্স গুলোর সংখ্যা অনেক বেশি ছিল আর অল্প কিছুক্ষণের মধ্যে ওই ডার্ক শিকার্স গুলো এদের ঘরের মধ্যেও ঢুকে পড়ে। আর ওদের হাত থেকে বাঁচার জন্য তখন নেভিল অ্যানা আর ইথানকে নিয়ে, অ্যানার ছেলে, ওদেরকে নিয়ে নিচে ল্যাবের মধ্যে চলে আসে। আর ওই ল্যাবের মধ্যে খুবই মোটা একটা কাচের দরজা ছিল, মনে করো যেখানে দেয়ালি পারলো না কাচের দরজা আর কি করবে। তো ওটাকে বন্ধ করে দিয়ে ওরা ভেতরে ঢুকে পড়ে। তো নেভিল এখানে খেয়াল করে ল্যাবের মধ্যে যে ডার্ক শিকার্সটার উপর ওরা পরীক্ষা করছিল সেটা অনেকটাই মানুষের মতো সুস্থ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বাকি সমস্ত ডার্ক শিকার্সরাও ওই ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। তো এরপর ওই ডার্ক শিকার্সদের মধ্যে থেকে যেটা লিডার ছিল সে করে কি এগিয়ে আসে এবং এই লিডারটার ব্রেন মোটামুটি ও চলে এসেছে, ঠিক হয়ে গিয়েছে, বুঝতেই পারছো, তা না হলে ও পুরোপুরি পশুও না আর কি। তো এই লিডারটাই মূলত সেই ডার্ক শিকার্স ছিল যে এতদিন নেভিলকে মারার চেষ্টা করছিল। তো ওই ডার্ক শিকার্সটা এখন জোরে জোরে কাচের গায়ে বাড়ি মেরে সেটাকে ভাঙতে থাকে আর ভেতর থেকে তখন নেভিল ওই ডার্ক শিকার্সদেরকে বারবার বলছিল তোমরা যদি জ্ঞানে থাকো তাহলে আমার কথাটা যদি বুঝতে পারো তাহলে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের সবাইকে বাঁচাতে পারবো, আমি এই রোগের ওষুধ প্রায় বের করে ফেলেছি, তোমরা একটু শান্ত হয়ে যাও। কিন্তু কেউ ওর কথা শুনছিল না। তো এরপর দেখা যায় অতিরিক্ত আঘাত লাগার কারণে সেখানে কাচের দরজায় ফাটল ধরেছে এবং একটা প্রজাপতির চিহ্ন হয়ে গিয়েছে, মানে দরজায় ফাটল ধরে। আর তারপর নেভিল খেয়াল করে ওই ডার্ক শিকার্সটার, মানে ওই মেয়ে ডার্ক শিকার্সটার কাঁধেও একটা প্রজাপতির চিহ্ন আঁকা রয়েছে, যেটা দেখে ও বুঝে যায় যে বাইরের ওই ডার্ক শিকার্সটি এই ডার্ক শিকার্সটিকে ভালোবাসে বা ওদের ব্রেন এখনো ঠিক আছে, কাচের
প্রজাপতি সবকিছু ঈশ্বরের একটা ব্যাপার, মানে ঈশ্বর হয়তো এটাই চাচ্ছে। তো এই কারণে কারিগর বন্দুকটা মাটিতে ফেলে আত্মসমর্পণ করে, আর এরপর ল্যাবের দরজা খুলে সে আটকে রাখা মেয়ে ডার্ক শিকার্সটিকে ওদের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু তখন বাকি যে ডার্ক শিকার্সরা ছিল ওরা নেভিল, অ্যানা এবং ওই ইথানকে যখন মারতে যাবে তখনই ওই লিডার ডার্ক শিকার্স সবাইকে ভয় দেখিয়ে থেমে যেতে বলে। আর তারপর নেভিল কারিকে ওর কাছে থাকা ওই ডার্ক শিকার্সটিকে একটা ইনজেকশন দেয়, আর সঙ্গে সঙ্গে তার জ্ঞান ফিরে আসে, আর এর সাথে ওই ডার্ক শিকার্সের রক্তের স্যাম্পলে নিয়ে নেয়। তো যাই জ্ঞান ফেরার পর ওই ডার্ক শিকার্সদের লিডার করে কি ওই মেয়ে ডার্ক শিকার্সটিকে বুকে জড়িয়ে ধরে ওকে কোলে নিয়ে বাকি সব ডার্ক শিকার্স না সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে নেভিল, অ্যানা আর ইথান সেই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং ওখানে করে দেখতে পাই আসলেই তো এখানে একটা গ্রাম রয়েছে, সিকিউরড একটা গ্রাম রয়েছে, এবং ওরা কিন্তু ওই সুস্থ হওয়া ডার্ক শিকার্সটা রক্তের স্যাম্পলে নিয়ে এসেছে, যেটার সাহায্যে ওরা ওষুধ তৈরি করতে পারবে এবং এটার সাহায্যে পুরো মানব জাতিকে আবার আগের মতো করতে পারবে। তো এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। কিন্তু এই সিনেমাটাকে পরিচালক দুইটা এন্ডিং দিয়েছে। তো আমি তো তোমাদেরকে সুন্দর এন্ডিংটা দিয়েছি, চলো এবার খারাপ এন্ডিংটা দেখি। তো খারাপ এন্ডিংটা সেখান থেকে শুরু হয় যেখানে ওই ডার্ক শিকার্সরা ওদের বাড়িতে এসে কাচের দরজা ভেঙে ফেলেছে এবং ওখানে একটা প্রজাপতির চিহ্ন তৈরি হয়ে গিয়েছে। তবে এইবার নেভিল খেয়াল করে প্রজাপতির চিহ্নটা অ্যানার গোলাও রয়েছে, ঠিক সেম প্রজাপতির চিহ্ন, মানে ডার্ক শিকার্সের শরীরে না, অ্যানার শরীরে। তো এটা দেখার পর ওর মনে হয় হয়তো এটা ঈশ্বরেরই ইঙ্গিত। তো আর এই জন্য করে কি সঙ্গে সঙ্গে ল্যাবের ভেতরে থাকা ডার্ক শিকার্সের গায়ে থেকে, মানে মেয়ে ডার্ক শিকার্সদের গায়ে থেকে কিছুটা রক্ত বের করে নেয়, আর তারপর অ্যানাকে সেই রক্তের শিশিটা দিয়ে বলে এই রক্তের মধ্যে এই রোগের ওষুধ রয়েছে। তো এরপর সে অ্যানা আর ইথানকে ছোট্ট একটা সুরক্ষিত চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা ব্লাস্ট হলেও বা বোম ফাটলেও কিছু হবে না। তো অ্যানা তখন বলে তুমি আমাদের সঙ্গে আসো, বাট নেভিল বলে তোমাদের যদি বাঁচাতে চাই ওদেরকে থামাতে হবে, আর ওদের থামাতে গেলে আমার একটা কিছু করতেই হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই কাজটা ভেঙে যাবে। তো এরপর ও করে কি অ্যানা আর ইথানকে ওই চেম্বারের মধ্যে বন্দী করে ড্রয়ার থেকে ওর স্ত্রী আর মেয়ের ছবিটা বের করে এবং শেষবারের মতো দেখে, আর তারপর পাশের ড্রয়ার থেকে একটা বোম বের করে এবং সেটা নিয়ে ওই ডার্ক শিকার্সদের মাঝখানে চলে যায় এবং সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণ হয় এবং যত ডার্ক শিকার ছিল সব ডার্ক শিকার সেখানে মারা যায় এবং অ্যানার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আর দিন হলো তো অ্যানা এমনিতেই সেফ। তো পরের দিন দেখা যায় অ্যানা তার ছেলে ইথানকে নিয়ে ওই পাহাড়ের ওখানে চলে গিয়েছে, যেখানে দেখা যায় ওই পাহাড়ের উপরে সত্যি সত্যি একটা জায়গা রয়েছে যেখানে অনেকগুলো সুস্থ মানুষ বেঁচে ছিল। আর এখানে ভেতরে ঢোকার পরে অ্যানা করে কি ওদের কাছে ওই রক্তের শিশিটা দিয়ে দেয়, যেটার মধ্যে ওই মেয়ে ডার্ক শিকারস্টার যে সুস্থ হতে যাচ্ছিল তার রক্তের স্যাম্পল রয়েছে। তো এভাবেই নেভিলের জন্য পুরো মানব জাতি আবার আগের মতো সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে, কিন্তু নেভিল এর জন্য কিন্তু নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়।